আচ্ছা, ইংরেজি গ্রামারে এই যে দুটো বাক্য দের ইজ এ বার্ড আর আ বার্ড ইজ অন দ্য ট্রি, এর মধ্যে কোনটা বেশি ঠিক বলুন তো? শুনতে প্রায় একই রকম লাগলেও এই সামান্য পার্থক্যের জন্যই কিন্তু পরীক্ষায় নম্বর কাটা যেতে পারে। তো চলুন আর দেরি না করে আজ দের আর ইটের এই পুরো ধাঁধাটা মাত্র কয়েক মিনিটে একদম সমাধান করে ফেলি। দেখুন, এই দুটো বাক্যের মধ্যে আসল তফাতটা কোথায়? দুটোই কি ঠিক, নাকি একটার থেকে আরেকটা বেশি সঠিক? অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ সমস্যায় পড়েন। তবে এই আলোচনার শেষে উত্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে, নিশ্চিত থাকতে পারেন। তো আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা মূল সমস্যাটা বুঝব, মানে কেন এগুলোর দরকার হয়। তারপর দেয়ার আর এজ এর ব্যবহার আলাদা করে শিখব। নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ছোট ছোট কুইজ থাকবে, আর সবশেষে পরীক্ষার জন্য ফাইনাল রুলসগুলো এক ঝলকে দেখে নেব। চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো দি এমটি সাবজেক্ট প্রবলেম। মানে কিছু ইংরেজি বাক্যের শুরুতে সরাসরি কোনো কর্তা বা সাবজেক্ট থাকে না, আর তখনই আমাদের দের বা ইটের মতো একটা প্লেস হোল্ডার বা জায়গা পূরণ করার মতো শব্দ ব্যবহার করতে হয়, যেটা বাক্যটাকে একটা সম্পূর্ণ আকার দেয়। তাহলে এবার সরাসরি চলে আসি দেয়ার এর ব্যবহারে। মনে রাখতে হবে এর প্রধান কাজটাই হলো বাক্যের যে আসল সাবজেক্ট বা কর্তা তাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। খুব সহজ করে বললে ইন্ট্রোডাক্টরি দের আসলে বাক্য শুরু করার একটা উপায় মাত্র। এখানে কিন্তু দের শব্দটার মানে সেখানে নয়, এটা শুধু একটা সূচনাকারী শব্দ যা বাক্যটাকে গঠন করতে সাহায্য করে। ব্যাস, এটুকুই। তাহলে প্রশ্ন হলো, আমরা ঠিক কখন দেয়ার ব্যবহার করব? মূল নিয়মটা খুব সোজা। যখন আমরা কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বোঝাতে চাই এবং বাক্যের আসল সাবজেক্টটা ভার্বের পরে আসে। এই একটাই সূত্র মনে রাখলে দেখবেন বেশিরভাগ কাজ হয়ে যাচ্ছে। এবার এই টেবিলটার দিকে একটু তাকানো যাক। দেখুন, বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সাধারণ বাক্যের প্যাটার্ন কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। কিন্তু দের ব্যবহার করার সাথে সাথেই দেখুন কি হচ্ছে, পুরো গঠনটাই কিন্তু উল্টে যাচ্ছে। দেরের ঠিক পরেই চলে আসছে ভার্ব, আর আসল সাবজেক্টে গিয়ে বসছে তারও পরে। দারুণ ব্যাপার, তাই না? কিভাবে একটা শব্দ পুরো বাক্যের চেহারাটাই বদলে দিচ্ছে। যেমন এই উদাহরণটা দেখুন, দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি অ্যাট নালন্দা। এখানে বলা হচ্ছে নালন্দা একটি বিশ্ববিদ্যালয় ছিল। বাক্যের আসল সাবজেক্টকে আ ইউনিভার্সিটি, যা ভার্ব ওয়াজের পরে বসেছে। পরিষ্কার, তাই না? প্রশ্ন তৈরির বেলাতেও কিন্তু একই নিয়ম। এখানে আসল সাবজেক্ট হল ম্যানি ম্যাঙ্গোস, তার আগে ভার্ব আর বসেছে, আর বাক্যটা শুরু হয়েছে দেয়ারকে দিয়ে। আর এই উদাহরণটা খুব ইন্টারেস্টিং। এখানে বি ভার্ব মানে ইজ বা আর এর বদলে কেম ব্যবহার করা হয়েছে। এর থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে দেয়ারের ব্যবহার শুধু ইজ, আর, ওয়াজ, ওয়্যারের মধ্যেই আটকে নেই, অন্য ভার্বের সাথেও এটা দিব্যি ব্যবহার হতে পারে। তো নিয়ম তো অনেক শেখা হলো। চলুন এবার কয়েকটা ছোট্ট প্রশ্নের মাধ্যমে নিজেদের একটু পরীক্ষা করে নেওয়া যাক। সবাই তৈরি তো? আমাদের প্রথম প্রশ্ন, Are there stories in your textbook? এই শূন্যস্থানে কি বসবে একটু ভাবুন তো। হ্যাঁ, উত্তরটা হলো দেয়ার, কারণ এখানে পাঠ্য বইয়ে গল্পের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আর আসল সাবজেক্ট স্টোরিজ ভার্বের পরে বসেছে। বেশ, এবার পরেরটা। আগের প্রশ্নের উত্তরে বলা হচ্ছে ইয়েস, শূন্য, আর মেনে। এখানে শূন্যস্থানে কি হবে? এখানেও উত্তর হবে দেয়ার, কারণ এটা আগের প্রশ্নের ধারাবাহিকতাতেই গল্পের অস্তিত্বের কথা স্বীকার করছে। আচ্ছা, এটা হলো শেষ প্রশ্ন। A list of these verbs in the Advanced Learners Dictionary. ডিকশনারিতে এই ভার্বগুলোর একটা তালিকা আছে। শূন্যস্থানে কোন শব্দ আর কোন ভার্ব বসবে? সঠিক উত্তর হলো there is। কেন? কারণ এখানে আসল সাবজেক্ট কিন্তু ভার্বস নয়, আসল সাবজেক্ট হলো এ লিস্ট, আর এ লিস্ট তো সিঙ্গুলার, তাই না? সেই কারণে ভার্ব হিসেবে ইজ বসেছে। অনেকেই কিন্তু ভার্বস শব্দটা দেখেই আর বসিয়ে দেন, আর সেখানেই ভুলটা হয়ে যায়। পরীক্ষার জন্য এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা কিন্তু খুবই জরুরি, এটা মাথায় রাখতেই হবে। বেশ, দেরের রহস্য তো সমাধান হল। এবার চলুন এর যে আরেক সঙ্গী আছে, ইন্ট্রোডাক্টরি ইট, সেদিকে যাওয়া যাক। মনে রাখতে হবে এর ব্যবহার কিন্তু দেরের থেকে একদমই আলাদা। দেয়ারের মতোই ইটও একটা বাক্য শুরু করতে কাজে লাগে, কিন্তু এর কাজটা একটু অন্যরকম। যখন কোনো নির্দিষ্ট সাবজেক্ট থাকে না, বিশেষ করে ধরুন সময়, আবহাওয়া বা কোনো সাধারণ পরিস্থিতি বা ধারণা বোঝাতে হয়, তখনই ইটের দাগ পড়ে। ইটের প্রধান ব্যবহারগুলো হল সময় বলা, যেমন ইট ইজ 10:30। আবহাওয়া বোঝানো, যেমন ইট ইজ ভেরি হট টুডে। আর কোনো সাধারণ মন্তব্য বা ইমপার্সোনাল স্টেটমেন্ট দেওয়ার জন্য, যেমন ইট ইজ ইজি টু সে।
সোজা কথায় যখনই সময় আবহাওয়া বা কোনো সাধারণ পরিস্থিতির কথা বলতে হবে বাক্যটা ইট দিয়ে শুরু করাই ভালো। তাহলে এবার ইটের ব্যবহারের উপর একটা ছোট্ট কুইজ হয়ে যাক, কি বলেন? তৈরি তো? এই সহজ বাংলা বাক্যটা, আজ খুব ঠান্ডা, এটাকে ইংরেজিতে কিভাবে লিখব আমরা? একদম ঠিক। যেহেতু এটা আবহাওয়া নিয়ে কথা বলছে তাই বাক্যটা অবশ্যই ইট দিয়ে শুরু হবে। ইট ইজ ভেরি কোল্ড টুডে। আচ্ছা, আর এই বাক্যটা এখন মাঠে দৌড়ানো ভালো নয়, এখানে তো কোনো স্পষ্ট কর্তা নেই, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? সঠিক উত্তর। এখানে একটা সাধারণ ধারণা বা মন্তব্য প্রকাশ করা হচ্ছে, তাই বাক্যটা ইট ইজ দিয়েই শুরু করতে হবে। ইট ইজ নট গুড টু রান ইন দ্য ফিল্ড নাও। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি, আর এই শেষ অংশটা পরীক্ষার আগে চটজলদি রিভিশন দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন মূল নিয়মগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমার মতে এই স্লাইডটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। দেয়ার আমরা কখন ব্যবহার করি? যখন বাক্যে একটা আসল সাবজেক্ট থাকে, যেটা ভার্বের পরে বসে, আর ভার্বটা কিন্তু সেই সাবজেক্ট অনুযায়ী বসে। যেমন দেয়ার ইজ এ বুক, কিন্তু দেয়ার আর বুকস। অন্যদিকে ইট নিজেই সাবজেক্টের কাজ করে এবং এর সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, যেমন ইট ইজ। এই মূল পার্থক্যটা মনে রাখতেই হবে। পরীক্ষার ঠিক আগে মনে রাখার জন্য এই 4টি নিয়মই যথেষ্ট। রুল 1, দেয়ার মানে কোনো কিছুর অস্তিত্ব, আর আসল সাবজেক্ট ভার্বের পরে। রুল 2, দেয়ারের ভার্ব আসল সাবজেক্টকে অনুসরণ করে। রুল 3, ইট ব্যবহার হয় সময় আর আবহাওয়ার জন্য। আর রুল 4, ইট ব্যবহার হয় সাধারণ মন্তব্য করতে। ব্যাস এইটুকুই। আশা করি দেয়া এবং ইটের ব্যবহার নিয়ে আপনাদের সমস্ত ধারণা এখন একদম পরিষ্কার। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, এরপর কোন গ্রামার টপিক নিয়ে এমন বিস্তারিত আলোচনা করলে ভালো হয় সেটা আমাদের অবশ্যই জানাবেন।